ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ অ্যান্সার 2017 থেকে 2025। আজকে করব ভৌত বিজ্ঞান বিষয়ের আমাদের যে প্রথম অধ্যায় আছে পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে এই 2017 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসছে এই চ্যাপ্টার থেকে, সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওতে করব। তো পরিবেশের জন্য ভাবনা থেকে আমাদের টোটাল থাকে 5 মার্কস। আমাদের টোটাল 5 মার্কস থাকে। তার মধ্যে একটা থাকে এমসিকিউ, দুটো থাকে এসএকিউ অর্থাৎ দুটো 1 মার্কসের প্রশ্ন, আর একটা থাকে 2 নম্বরের প্রশ্ন। তাহলে 3 আর 1 2 আর 1 3 আর 2 এ 5। ঠিক আছে, খুব সহজেই নাম্বারটা পাওয়া যায়, একটু পড়লেই নাম্বারটা খুব সহজেই পাওয়া যায়। প্রথম প্রশ্ন 2017 সালের প্রশ্ন মাধ্যমিক। আমি গোলাপি কালি দিয়ে সাইডে সাইডে লিখে রেখেছি প্রতিটা প্রশ্নের নিচে। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন এ মিথেন, অপশন বি জলীয় বাষ্প, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি অক্সিজেন। আমরা জানি অক্সিজেন এবং নাইট্রোজেন এরা গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে অক্সিজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? N2O, CH4C, CO2, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিনহাউস এফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী। পরের প্রশ্ন 2019 সালের প্রশ্ন, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? 2019 সালের প্রশ্ন। নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, হিলিয়াম। দেখো বলেছে প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। এখন এই যে ধর্মটা, এই ধর্মটা কাদের দেখায়? যারা গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ আমাদের এখানে জানতে চেয়েছে যে কোনটা গ্রিন হাউস গ্যাস। নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস না, অক্সিজেনও গ্রিন হাউস গ্যাস না, তাহলে উত্তর হবে মিথেন, কারণ হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, এর তো কোনো গল্পই নাই। ঠিক আছে, তাহলে 2019 সালের প্রশ্ন হলো। এর পরের প্রশ্নতে যাই। মাধ্যমিক 2020, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা করে না? NO, NO2, CFC, D, CO2, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস হলেও এটি কিন্তু ওজোন স্তর ধ্বংসে কোনো প্রকার ভূমিকা পালন করে না। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। মাধ্যমিক 2022 সালের প্রশ্ন ট্রপোস্ফিয়ার, কারণ আমরা জানি যে বায়ুমণ্ডলের যে মোট উপাদান তার 75% উপাদান এই ট্রপোস্ফিয়ারেই থাকে, তাই জন্য এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। তারপরের প্রশ্ন 2023 সালের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? এবার বলেছে করে। কার্বন ডাইঅক্সাইড না, এটা তো করে না। আর্গন, এটা নিষ্ক্রিয় গ্যাস, এটাও করবে না। সিএফসি একদম চিনা নাম, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন স্তর ধ্বংসের জন্য মুখ্য দায়ী। তারপরে প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন, সিএফসি, CO2, CO কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। তারপরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, নাইট্রোজেন। জলীয় বাষ্প ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জলীয় বাষ্প কিন্তু এক প্রকার গ্রিন হাউস গ্যাস। এটা এসেছিল মাধ্যমিক 2025, অর্থাৎ এই বছরেই এটা এসেছিল। নেক্সট পরে এবার 1 নম্বরের প্রশ্নতে যাব। পার্ট বি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? মাধ্যমিক 2017 সালের প্রশ্ন, সক্রিয় ক্লোরিন পরমাণু। নেক্সট পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, এটাও ছিল 2017 সালের প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। জলবায়ু পরিবর্তন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে আমি তো প্রথমেই বললাম যে এই চ্যাপ্টার থেকে দুটো 1 নম্বরের প্রশ্ন দেয়, তো সাধারণত একটা দেয় আর একটার সাথে আর একটা অথবা দেয়। সো আমি সেই অথবাটা লিখিনি, আমি পরপর লিখে গেছি। ঠিক আছে, এমনি দুটাই প্রশ্ন থাকবে। তারপরে 2018 সালের প্রশ্ন, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? এটা ছিল 2018 সালের প্রশ্ন। তারপরের প্রশ্ন কি আছে 2018 সালের, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কি? ওজোন অণু NO এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণু উৎপন্ন করে, তাহলে NO
প্লাস O3, এই যে বিক্রিয়াটা NO প্লাস O3 NO2 প্লাস অক্সিজেন এটা তৈরি করে। তারপরে আবার 2018 সালেরই প্রশ্ন, কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? সঠিক উত্তর হবে পেট্রোল। এরপরে 2019 সালের প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। তাহলে জ্বালানির তাপন মূল্যের একক SI পদ্ধতিতে জুল পার কেজি অথবা সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম। প্রশ্নতে যেহেতু আমাকে বলে দেয়নি কোন পদ্ধতি, যে কোনো একটা লিখলেই হবে। তারপরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? উষ্ণতা বাড়ে। এটাও 2019 সালের প্রশ্ন ছিল। তারপরে আবার 2019 সালে আর একটা প্রশ্ন, ওজোন স্তর থেকে সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? অতিবেগুনি রশ্মি। তারপরের প্রশ্ন 2020 সালের প্রশ্ন, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন। তারপরে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কার্বন ডাইঅক্সাইড বা মিথেন বা যে কোনো একটা গ্রিনহাউস গ্যাসের নাম দিলেই হবে। 2.12, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এটাও 2020 সালের প্রশ্ন, সৌরশক্তি। তারপরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। এটা ছিল 2022 সালের প্রশ্ন, বায়োগ্যাস। তারপরের প্রশ্ন হচ্ছে কি, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। মিথেন বা কার্বন ডাইঅক্সাইড বা অন্য যে কোনো গ্রিনহাউস গ্যাস। এটাও ছিল 2022 সালের প্রশ্নতে। নেক্সট পরের প্রশ্ন, মাধ্যমিক 2022 সালেরই প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। এটা কি হবে? অতিবেগুনি রশ্মি। একটু আগে করলাম, এই যে 2.9 দাগে করলাম। 2.9, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? এখানে খালি আমাকে 1 নম্বরের প্রশ্ন হিসেবে দিয়েছে, আর এখানে খালি আমাকে শূন্যস্থান পূরণ হিসেবে দিয়েছে। ঠিক আছে। তারপরে 2.16, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। 2023 সালের প্রশ্ন, অক্সিজেন বা নাইট্রোজেন বা হাইড্রোজেন, যে কোনো একটা দিলেই হবে। একটা চেয়েছে, একটা দিয়েছি। তারপরে আবার 2023 সালের একটা প্রশ্ন, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলো জুল পার কেজি বলতে কি বোঝায়? কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলো জুল পার কেজি বলতে বোঝায় যে 1 কেজি কয়লার সম্পূর্ণ দহনে 30,000 কিলো জুল তাপ শক্তি মুক্ত হয়। এখানে কয়লার বদলে অন্য কিছু দিয়ে যেতে পারে বা মানটা পাল্টে দিতে পারে, কিন্তু ভাষা সেই একই থাকবে। তারপরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বা বৃদ্ধির জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? 2023 সালের প্রশ্ন ছিল যে বায়ুশক্তি হচ্ছে এক পরিবেশ বান্ধব এবং অফুরন্ত, অর্থাৎ বায়ুশক্তি কখনো শেষ হবে না, তাই বায়ুশক্তি ব্যবহার করা যেতেই পারে। এছাড়া এখানে সৌরশক্তিও হতে পারে। ঠিক আছে। তারপরের প্রশ্ন 2024 সালের প্রশ্ন, তো এবার আসলাম, ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। সক্রিয় ক্লোরিন পরমাণু ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত হয়। এই যে সক্রিয় ক্লোরিন পরমাণু, এটা অক্সিজেনের সঙ্গে সরি এটা ওজোন। সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ক্লোরো মানে ক্লোরিন মনোঅক্সাইড, আর এটা হচ্ছে অক্সিজেন। পরবর্তীকালে আবার এই ক্লোরিন মনোঅক্সাইড আবার ওজোনের সাথে বিক্রিয়া করে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে, আবার অক্সিজেন উৎপন্ন করে। আবার এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোঅক্সাইড উৎপন্ন করে। ক্লোরিন মনোঅক্সাইড আবার ওজোনের সঙ্গে বিক্রিয়া করে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এইভাবে প্রক্রিয়াটা কিন্তু চক্রাকারে চলতেই থাকে। ঠিক আছে। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটা তো খুবই সোজা প্রশ্ন, মেসোস্ফিয়ার। 2024 সালে এটাও এসছিল। নেক্সট 2024 সালের এটা সম্ভবত লাস্ট প্রশ্ন। হ্যাঁ, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এক্সোস্ফিয়ার, কারণ সমস্ত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ এই এক্সোস্ফিয়ার স্তরে রাখা হয়। এবার 2025 অর্থাৎ এই বছরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন। তারপরের প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ধ্বংসের জন্য যেমন দায়ী, তেমন কিন্তু এটি একটি গ্রিনহাউস গ্যাসও।
ওই জন্য বর্তমানে ক্লোরোফ্লুরোকার্বনকে বন্ধ করার চেষ্টা চলছে। বন্ধ বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে গেছে, কিন্তু চেষ্টা এখনও চলছে। ঠিক আছে, তারপরে এরপরে যাব পার্ট সি, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নতে। পার্ট সি মার্কস 2। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? 1+1। কোনো জ্বালানির একক ভর বা একক আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তির মুক্তি ঘটে তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়। ঠিক আছে, কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি। পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্ল্যাথ্রেট যৌগ যা জল অণু H2O দিয়ে গঠিত, বরফের মতো। কেলাসের মধ্যে অধিক পরিমাণে CH4 আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয়, সংকেত 4CH4.23H2O। এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে। ব্যাস, এই টুটা লিখলেই 2 নম্বর। তারপরের প্রশ্ন 2019 সালের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। অর্থাৎ এমন কোনো একটা পরিকল্পনা যাতে আমরাও খেয়ে বেঁচে থাকতে পারি সেটা ঠিকভাবে, এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম তারাও যেন ঠিকভাবে খেয়ে বা সমস্ত চাহিদা তারা যেন মেটাতে পারে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি কারণ সহ লেখো। 2020 সালের প্রশ্ন ছিল। বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রোপোস্ফিয়ারে চাপ সবথেকে বেশি, এটা +1। তারপরে বায়ুমণ্ডলের 75% গ্যাসীয় উপাদান এই স্তরে বর্তমান, ফলে এই স্তরে বায়ুর ঘনত্ব তথা চাপও বেশি হয়। এক্ষেত্রে বলে রাখি, এবার এরকম প্রশ্ন পরীক্ষাতে চলে এসছে যে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ বেশি কারণ সহ লেখো। আমি জানি যে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে চাপ সবথেকে বেশি, কিন্তু কেন বেশি জানি না, এরকম অনেক প্রশ্নই আসে। সেক্ষেত্রে আমি লিখে আসবো, যেটুকুটা জানি আমি সেটুকুটাই লিখে আসবো। কারণ লিখবো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রোপোস্ফিয়ারে চাপ সবথেকে বেশি, কারণটা লেখার দরকার নাই। যদি না জানি তাহলে আমি কিন্তু এখানে 2-এর মধ্যে 1 পাবো। প্রশ্ন ছেড়ে আসা একদম যাবে না। যেটুকুটা উত্তর পারবো, যদি সঠিক পারি তাহলে তো অবশ্যই লিখতে হবে, কারণ প্রচুর পার্ট মার্কিং থাকে, সেগুলো আমরা জানি না, যারা খাতা দেখে ওদের কাছে ঠিক নির্দেশ আসে। বিশ্ব উষ্ণায়ন কি? 2022 সালের প্রশ্ন। বিভিন্ন গ্রিনহাউস গ্যাস যেমন CO2, CH4, NO2 ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তি শোষণ করে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বলা হয়। ঠিক আছে, এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়, বা অন্য কোনো বইয়ে আরও ভালো করে লেখা থাকতে পারে। আমি নিজের মতো করে লেখার চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নিও অন্য বই থেকে। নেক্সট 2023 সালের প্রশ্ন, ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো। এ, যেটা মেন প্রভাব, জলবায়ু পরিবর্তন, আর বি, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। তারপরের প্রশ্ন 2024 সালের প্রশ্ন, ফায়ার আইসের সংকেত লেখো। এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ফায়ার আইসের সংকেত 4CH4.23H2O। আর ফায়ার আইস থেকে মিথেন পাওয়া যায় কীভাবে? 1, মিথেন হাইড্রেট উপর চাপ কমিয়ে। 2, মিথেন হাইড্রেট কেলাসে তাপ প্রদান করে। 3, মিথেন হাইড্রেট কেলাসে CO2 প্রবেশ করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড প্রবেশ করেও কিন্তু আমরা পেতে পারি, মিথেন হাইড্রেট থেকে মিথেন পেতে পারি। 2025 সালের প্রশ্ন এই বছর এসেছিল, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? ব্যাখ্যা করো। খুবই সহজ ব্যাখ্যা, ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক প্রতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে, তাই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। বা নিজেদের মতো করে লিখতে পারো, মেন কনসেপ্ট এটাই যে অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়, তাই আমাদেরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তারপরে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত? গ্রিনহাউস গ্যাসগুলি তাপ শোষণ করে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে, অর্থাৎ গ্রিনহাউস এফেক্ট হলো কারণ আর বিশ্ব উষ্ণায়ন হলো তার ফলাফল। গ্রিনহাউস এফেক্টের জন্য বিশ্ব উষ্ণায়নটা ঘটছে, যদি ভালো করে লক্ষ্য করা যায়। তাহলে গ্রিনহাউস গ্যাসগুলি তাপ শোষণ করে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে, যার জন্য বিশ্ব উষ্ণায়ন ঘটছে, অর্থাৎ গ্রিনহাউস এফেক্ট হলো কারণ, বিশ্ব উষ্ণায়ন হলো তার ফলাফল। তাহলে এই গেল প্রথম অধ্যায়, আমাদের যে ভৌতবিজ্ঞান বই আছে 10ম শ্রেণীর প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা থেকে
2017 থেকে 2025 অর্থাৎ এই বছর অবধি যতগুলো প্রশ্ন এসেছিলো সেই সমস্ত প্রশ্নই করানো হলো, এবং পরের চ্যাপ্টারের ভিডিওগুলোও আসবে। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দেখার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।